গরিব ধনী বয়ফ্রেন্ড প্রতিযোগিতা। সোনালী নামের এক মেয়ে রহিমগঞ্জ কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করত। সোনালী খুব ধনী পরিবারের মেয়ে ছিল এবং সে দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় এবং ঘড়ি পরতে খুব ভালোবাসত। এই ঘড়িটা দেখছিস পূর্ণিমা, বাবা আমাকে কাল ঘড়িটা এনে দিয়েছে, এটার দাম 50,000 টাকা। ওরে বাবা, এত দামি ঘড়ি আমি কোনোদিন দেখিনি। চিন্তা করিস না, তুই আমার বান্ধবী, এবার থেকে তুই প্রায় এরকম দামি দামি জিনিস দেখতে পাবি। হ্যাঁ ঠিক বলেছিস, আমি তো কোনোদিন এরকম জিনিস কিনতে পারবো না, তাই দেখেই শান্তি। কিনতে পারবি না তো কি হয়েছে, তোর জন্মদিনে আমি তোকে এরকম একটা ঘড়ি গিফট করব। থ্যাংক ইউ ভেরি মাচ সোনালী, এই না হলে তুই আমার বেস্ট ফ্রেন্ড। সোনালী এবং পূর্ণিমা কথা বলছিল, তারই মাঝে এক নতুন মেয়ে পুরনো জামা কাপড় পরে তাদের কলেজে আসে। এই মেয়েটা কি রে পূর্ণিমা? এই মেয়েটা আমাদের কলেজে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিয়েছে, আগে অন্য কলেজে পড়াশোনা করত। চল তার কাছে কি একটু আলাপ করে আসি। এই বলে সোনালী আর পূর্ণিমা সেই মেয়েটার কাছে যায়। এই যে মেয়েটা, তোমার নাম কি? তুমি এই কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছো? আমার নাম রাখি, আগে আমি মোহনদাস কলেজে পড়াশোনা করতাম, সেখানে যাতায়াত করতে খুব অসুবিধা হতো, তাই এখানে অ্যাডমিশন নিয়েছি। আমার নাম সোনালী আর এর নাম হলো পূর্ণিমা, আমরা দুজন বেস্ট ফ্রেন্ড, কিন্তু এবার থেকে তুমিও আমাদের ফ্রেন্ড। তোমার জামাটা তো খুব সুন্দর। সুন্দর হবে না, সোনালী এই কলেজের সবচেয়ে ধনী মেয়ে, ওর বাবা খুব বড় কোম্পানির মালিক। আসলে এই জামাটা আমি শহরের খুব বড় মল থেকে কিনেছি, এই জামাটার দাম 10,000 টাকা। 10,000 টাকার একটা জামা? সত্যিই তোমরা অনেক ধনী। আচ্ছা রাখি, তুমি জামা কাপড় কোথা থেকে নাও? এরা যদি জানতে পারে আমার জামা কাপড় ফুটপাত থেকে কেনা, তাহলে এদের সামনে আমার সম্মান কমে যাবে। কি হলো রাখি, হঠাৎ চুপ করে গেলে কেন? আরে না না, আসলে আমার জামা কাপড় বড় বড় মল থেকে কেনা হয়, এই কয়েকদিন আগে সেগুলো গরিবদের দান করে দেওয়ায় এই পুরনো কাপড় পরে আসতে হলো। ও আচ্ছা, এবার ক্লাস স্টার্ট হয়ে যাবে, চলো গিয়ে ক্লাস কমপ্লিট করে নি। এরপর সকলে ক্লাস করতে চলে যায়। ক্লাস শেষ হলে সকলে নিজের নিজের বাড়ি ফিরে যায়। রাখিকে মনমরা হয়ে বাড়ি ফিরতে দেখে তার মা সরলা বলে, কি হলো রাখি, কলেজের প্রথম দিন কেমন কাটলো? তোমার মুড একটু অফ মনে হচ্ছে। মা, নতুন কলেজে সকলে খুব ধনী, তারা প্রতিদিন নতুন নতুন জামা কাপড় পরে আসে, কাল থেকে আমি আর এই পুরনো জামা কাপড় পরে কলেজে যাব না। আমার সোনা মা, তোর বাবা সামান্য রাজমিস্ত্রির কাজ করে, তোকে নতুন নতুন জামা কাপড় কিনে দিলে আমাদের সংসার চালানো দায় হয়ে যাবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি যতদিন আমাকে নতুন জামা কিনে দেবে না আমি কলেজে যাব না। ঠিক আছে, তুই তোর ঘরে গিয়ে রেস্ট কর, আমি তোর বাবার সঙ্গে কথা বলবো। এরপর রাখি তার ঘরে চলে যায়। রাখি তার ঘরে গিয়ে বসে বসে ভাবে, কলেজে সকলে কোটিপতির ছেলে মেয়ে, আর আমার বাবা নাকি সামান্য রাজমিস্ত্রির কাজ করে। ছি ছি, আমার তো ভাবতেই লজ্জা করছে। পরের দিন রাখির বাবা তাকে নতুন জামা কিনে দেয় এবং রাখি সেটা পরে কলেজে যায়। আরে বা রাখি, তুমি যে দেখছি আজ নতুন জামা পরে এসেছো, জামাটা কত নিল? এই জামাটা 15,000 টাকা দাম, খুব দামি মল থেকে কেনা হয়েছে। কিন্তু তোমার জামার কোয়ালিটি দেখে মনে হচ্ছে কোনো ছোটখাটো দোকানের জিনিস। আরে এসব তুমি কি বলছো, এটা অনেক বড় মলের জিনিস, চোখে দেখে কি আর সব জিনিসের কোয়ালিটি বোঝা যায়? ঠিকই বলেছো রাখি, চোখে দেখে সব জিনিসের মূল্য বোঝা যায় না। তা খুব ভালো লাগছে এই জামাটা তোমার ওপরে। এরপর সোনালী সেখান থেকে চলে যায়। সোনালী চলে যাওয়ার পর সূর্য নামের এক ছেলে রাখির কাছে আসে। হ্যালো, আমার নাম সূর্য, আমি কি তোমার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ বলো, কি দরকার? আমার তোমাকে খুব পছন্দ, তোমার নাম্বারটা একটু পাওয়া যাবে? তাহলে একটু কথা বলতাম। ছেলেটাকে দেখে তো খুব ধনী মনে হচ্ছে, এ যদি আমার বয়ফ্রেন্ড হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমাকে নতুন নতুন জামা কাপড় কিনে দেবে, একে হাতছাড়া করলে চলবে না। কি হলো রাখি, কিছু বলছো না কেন? তোমার যদি রাগ হয় তাহলে আমি চলে যাচ্ছি। রাগ হচ্ছে না, তবে আমার যে ফোন আছে সেটা বাবা মা সবসময় চেক করে, তাই সেই ফোনের নাম্বার আমি তোমাকে দিতে পারবো না। তুমি কি আমাকে কোনো ফোন দিতে পারবে? হ্যাঁ অবশ্যই দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমি তোমার জন্য কাল একটি নতুন ফোন নিয়ে আসবো। সূর্য সেখান থেকে চলে যায়। ক্লাস হয়ে গেলে রাখিও বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে রাখি সূর্যের কথা ভাবতে থাকে। ওই কলেজে থাকতে হলে কোনো ধনী ছেলেকেই বয়ফ্রেন্ড বানানো খুবই জরুরি, না হলে সেখানকার বাকি মেয়েদের আমি পাল্লা দিতে পারবো না। এবার থেকে আমার যা প্রয়োজন হবে আমি সূর্যর থেকে চেয়ে নেব। পরের দিন রাখি কলেজে গেলে সূর্য তাকে নতুন মোবাইল গিফট করে।
এরপর থেকে রাখি এবং সূর্য প্রায় ফোনে কথা বলতো এবং রাখি সূর্যের কাছ থেকে নতুন নতুন জামা কাপড়, ঘড়ি এবং জুতো নিতে শুরু করে। একদিন, আরে রাখি, এই ঘড়িটা নতুন দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে, কোনখান থেকে নিলে? এই ঘড়িটার দাম 20,000 টাকা। এরকম ঘড়ি বেশি বানানো হয়নি, দাম একটু কম হলেও জিনিসটা সবাই পাবে না। 20,000 টাকা দাম নিয়েছে আর তুমি বলছো কম? তোমরাও তো দেখছি অনেক ধনী। আগে আমি ভাবতাম তুমি মিডিল ক্লাস পরিবার থেকে বিলং করো। আরে না না, আসলে আমি কারোকে দেখাতে পছন্দ করি না, তাই পুরনো পুরনো জামা কাপড় পরে আসতাম। এখন দেখছি এখানে সকলেই বড়লোক, তাই আমার জিনিসপত্রগুলো নিয়ে আসা শুরু করেছি। ও, একটা ভালো কথা, 1 মাস পর আমার জন্মদিন, তাই ভাবছিলাম সকলের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আসবো। তোমাদের অ্যাড্রেসটা আমাকে দিয়ে দাও। আরে না না, আমাদের বাড়ি গিয়ে ইনভাইট করতে হবে না, আমি এমনি চলে যাব। কেন, তা আবার হয় কি করে? বাবা মা বেশিরভাগ সময় কাজের সূত্রে বাইরে থাকে, আমিও বেশিরভাগ সময় বাইরে কাটাই, তাই বাড়ি গেলে তুমি আমাকে নাও পেতে পারো। তাহলে ঠিক আছে, তবে মনে করে জন্মদিনে চলে আসবে, না হলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। হ্যাঁ, অবশ্যই যাব, তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এইভাবে অনেক দিন কেটে যায়। একদিন রাখি যখন তাদের ঘরে বসেছিল, সেই সময় সোনালি তাদের বাড়ি যায়। আরে সোনালি, তুমি হঠাৎ এখানে কিভাবে এলে? আসলে আমার জন্মদিনের একটা থিম রাখা হয়েছে, যার জন্য তোমাকে জন্মদিনে জামা দিতে এসেছিলাম। কিন্তু এ কি রাখি, তুমি তো বলেছিলে তুমি এক বাংলোতে থাকো, কিন্তু এখানে এসে তো দেখছি তোমাদের ঘরটা খুব ছোট। রাখি, এটা কি তোমার বান্ধবী? দাঁড়াও, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে মা, তুমি যাও। সোনালি, তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো। রাখি এই বলে সোনালিকে তার ঘরে নিয়ে যায়। তুমি কি আমাদের বাড়িতে আমাকে ছোট দেখানোর জন্য এসেছো? আরে না না, এসব তুমি কি বলছো? আমি তো জানতাম না যে তোমাদের বাড়িটা এরকম। আমি জানি তুমি সত্যিটা শুনতে চাইছো যে আমি নতুন নতুন জামা কাপড় কিভাবে পরে যেতাম। তাহলে ভালো করে শোনো, আমি সূর্য নামের এক ধনী ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়েছি এবং সে আমাকে নতুন নতুন জামা এবং যাবতীয় জিনিসপত্রগুলো কিনে দিত। এসব কি রাখি, তুমি শুধুমাত্র আমাকে পাল্লা দেবার জন্য বয়ফ্রেন্ড বানালে? তাহলে কি সারাদিন তোমার দামি দামি জিনিস দেখে তোমার প্রশংসা করতাম? আমি তোমার চামচেও থাকতে পারবো না। আরে, আমি তো সেরকম কিছু বলিনি। ভালো করে শোনো সোনালি, হতে পারে তুমি খুব ধনী পরিবারের মেয়ে, কিন্তু তুমি আমার মতো বয়ফ্রেন্ড বানাতে পারবে না। তোমাকে শুধু তোমার বাবার টাকা নিয়েই পড়ে থাকতে হবে। আমি তোমার মতো বয়ফ্রেন্ড বানাতে চাইও না, চাইলেও পারবে না সোনালি। একখানা বয়ফ্রেন্ড জোটাতে গিয়ে তোমার সারা জীবন কেটে যাবে। যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে একটা গেম খেলো। এই 1 মাসের মধ্যে দেখা যাক কে কতগুলো বয়ফ্রেন্ড বানাতে পারে। যে বেশি বয়ফ্রেন্ড বানাবে সে জিতে যাবে। তোমার যদি সেটা ইচ্ছে থাকে তাহলে আমিও রাজি। এই বলে সোনালি তাদের বাড়ি ফিরে যায়। এরপর থেকে রাখি কলেজের ছেলেদের বয়ফ্রেন্ড বানাতে শুরু করে। রাখি কলেজের ভালো ভালো ছেলেদের নাম্বার নিয়ে তাদের সঙ্গে কথা বলতে শুরু করে। এভাবে দেখতে দেখতে 29 দিন কেটে যায় এবং রাখি অনেক বয়ফ্রেন্ড বানিয়ে ফেলে। কি গো সোনালি, তোমার কতগুলো বয়ফ্রেন্ড হলো? আগে তুমি বলো তোমার কতগুলো হলো, তারপর আমি বলছি। আমার তো এই 29 দিনে 30টা বয়ফ্রেন্ড হয়ে গেছে। তবে আমার ভালো করে জানা আছে তুমি একটাও জোটাতে পারোনি। তোমার ভুল ধারণা রাখি, আমার 31টা বয়ফ্রেন্ড হয়ে গেছে। সোনালির কথা শুনে রাখি রাগ করে সেখান থেকে চলে যায়। রাখিকে আমি মিথ্যে কথা বলে দিলাম, দেখি এবার কি হয়। অপরদিকে রাখি সোনালির থেকে জেতার জন্য আরো বেশি বেশি ছেলেদের নাম্বার দিতে শুরু করে। এইভাবে রাখি রকি নামের এক ছেলের কাছে যায়। এই যে হ্যান্ডসাম, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? আরে বাহ, জানি না আজ কার মুখ দেখে উঠেছিলাম যে এত সুন্দর মেয়ে আমাকে বয়ফ্রেন্ড করতে চাইছে। অবশ্যই হব ম্যাডাম। তাহলে তোমার নাম্বারটা আমাকে দাও। নাম্বার তো দেবই, আগে চলো তোমাকে আমাদের বাংলো থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের খুব বড় বাড়ি, তুমি দেখে অনেক খুশি হয়ে যাবে। চলো তাহলে ঘুরে আসা যাক। রকি এই বলে রাখিকে তার সঙ্গে নিয়ে যায় এবং একটি পুরনো ঘরে বন্দি করে দেয়। এটা তুমি কি করছো? তুমি তো বললে তোমাদের খুব বড় বাড়ি, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? তোমার মতো এত সুন্দরী মেয়েকে বাগে পেয়েছি, এত সহজে ছাড়ি কি করে? তুমি নিজের থেকেই আমার ফাঁদে পড়েছো মামনি। রকি রাখিকে বন্দি করে দেয়। অপরদিকে রাখি নিখোঁজ হয়ে যাওয়ায় তার বাবা মা সোনালি এবং সূর্য তাকে খুঁজতে শুরু করে দেয়। পুলিশ কাকু, রাখির ফোনে জিপিএস অন আছে, আমার ফোন থেকে আপনি তাকে ট্র্যাক করতে পারবেন। তাহলে তো খুব সহজে আমরা তাকে খুঁজে বার করে নেব।
এরপর পুলিশ জিপিএস ট্র্যাক করে রাখিকে খুঁজে পায়। রাখিকে উদ্ধার করার পর পুলিশ রকিকে অ্যারেস্ট করে নেয়। আমাকে ক্ষমা করে দাও সোনালি, তোমাকে হারানোর জন্য আমি সকলকে বয়ফ্রেন্ড বানাতে গিয়েছিলাম, তাই নিজের জালে নিজেই ফেসে গেলাম। আরে রাখি, তুমি এমনিতেও আমার থেকে জিতে গেছো, আমি একটাও বয়ফ্রেন্ড বানাতে পারিনি। ছি রাখি, তুমি এরকম কিছু করবে আমি স্বপ্নেও ভাবিনি। তাই আজ থেকে সূর্য নামে তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল এটা ভুলে যাবে। এরপর সূর্য এবং সোনালি সেখান থেকে চলে যায়। রাখির বাবা মাও তাকে নিয়ে বাড়ি ফিরে যায়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো এখনই কমেন্ট করো। যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও। এরই সঙ্গে তোমরা কোন কোন জায়গা থেকে আমাদের গল্প দেখো আমাদের কমেন্ট করে জানাও। গরিব সতীর। আরে অঞ্জলি, আমার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে, আমার টিফিনটা দিয়ে দাও তাড়াতাড়ি। রান্না বান্না সবটাই তো করে দিলাম, তুমি নিজের টিফিনটাও বানিয়ে নিতে পারো না? আমি একটা পার্টিতে যাব, আমারও দেরি হয়ে যাচ্ছে, তুমি রান্নাঘরে গিয়ে টিফিন বানিয়ে নাও। প্রতিদিন কিসের পার্টি? তুমি আমার একদম খেয়াল রাখো না। আরে বিক্রম, তুমি কোনো ছোট শিশু নাও যে সবসময় তোমাকে আদর করবে এবং গালে তুলে খাইয়ে দেব। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। এই বলে অঞ্জলি সেখান থেকে চলে যায়। অঞ্জলির যাওয়ার পর বিক্রম রান্নাঘরে গিয়ে টিফিন নিয়ে অফিসে চলে যায়। অফিসে গিয়ে বিক্রম সারা দিন কাজ করার পর দুপুরবেলায় অফিসের ক্যান্টিনে খেতে বসে। বিক্রমের অফিসের আরো দুজন স্টাফ সুরেশ এবং মালতী তার সঙ্গে খেতে বসে। আরে বিক্রম, আজও তুমি রুটি আর অমলেট নিয়ে এসেছো? তোমার ওয়াইফ কি অন্য কিছু বানাতে পারে না? বেচারা সুরেশের অনেক কষ্ট, ওর স্ত্রী ওর একদম খেয়াল রাখে না। আমার ওয়াইফ তো প্রতিদিন আমাকে আলাদা আলাদা রকমের খাবার বানিয়ে দেয়, যাতে একই খাবার খেয়ে আমি বিরক্ত না হয়ে যাই। তোমার মতো সৌভাগ্যবান সবাই হয় না, আমাদের বিক্রমকে সারা জীবন এভাবেই রুটি আর অমলেট খেয়ে কাটাতে হবে। ঠিক আছে, তোমরা সকলে খাও, আমি উঠলাম, আমার পেট ভরে গেছে। আরে বিক্রম, আমরা তো মজা করছিলাম, তুমি এত রাগ করছো কেন? আমার খাওয়া হয়ে গেছে, তোমরা খাও, আমি আসছি। এই বলে বিক্রম সেখান থেকে চলে যায়। অফিস শেষ করে বিক্রম তার কার নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বিক্রম বাড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ রাস্তায় এক আপেল বিক্রেতা মেয়ের সাথে তার গাড়ির ধাক্কা লাগে এবং সব আপেল রাস্তায় পড়ে যায়। এই দেখে বিক্রম তার গাড়ির বাইরে আসে। এই যে মিস্টার, আপনি কি অন্ধের মতো গাড়ি চালান? আপনি তো গাড়ি নিয়ে আমার উপরে উঠে পড়লেন। আপনার উপর উঠে পড়লে আপনি আর কথা বলার জন্য বেঁচে থাকতেন না ম্যাডাম। তাছাড়া আমি ইচ্ছা করে আপনাকে ধাক্কা মারিনি। আপনার জন্য আমার সব আপেল নষ্ট হয়ে গেল। এ কি, আপনার হাতে আঘাত লেগেছে দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি চলুন, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। না থাক, ডাক্তারের কাছে যেতে হবে না, আমি ঠিক হয়ে যাব। না না, আপনাকে আমি এভাবে ছাড়তে পারবো না, আপনি আমার সঙ্গে চলুন। কাজলের বারবার বারণ করার পরেও বিক্রম তাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যায়। হাতে সামান্য লেগেছিল, আমি ড্রেসিং করে দিয়েছি, আর কোনো প্রবলেম নেই, আপনারা যেতে পারেন। ডাক্তার দেখানো হয়ে গেলে বিক্রম কাজলকে নিয়ে বাইরে আসে। এত তাড়াহুড়োর মধ্যে আপনার নামটাই জিজ্ঞাসা করতে ভুলে গেলাম, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম কাজল, আর আপনার? আমি বিক্রম, পাশেই এক কোম্পানিতে চাকরি করি। তা আপনি এভাবে রাস্তায় ঘুরে ঘুরে ফল বিক্রি করেন কেন? আমার নিজস্ব কোনো দোকান নেই, তাই আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে আপেল বিক্রি করতে হয়। এভাবে একা না এসে এবার থেকে বাবা মা কারোকে সঙ্গে আনবেন। বাবা কিংবা মা বেঁচে থাকলে আমাকে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো না। আমার এই পৃথিবীতে কেউ নেই। কাজলের কথায় বিক্রম খুব দুঃখ পায় এবং সে কাজলকে তার বাড়ি ছেড়ে দিয়ে নিজের বাড়ি ফিরে যায়। এরপর থেকে বিক্রম প্রতিদিন কাজলদের বাড়িতে যাতায়াত করতে শুরু করে এবং তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। বিক্রম সব সময় কাজলকে নিয়ে ভাবতো। এক রাতে, কি হলো বিক্রম, তুমি এখনো ঘুমোচ্ছ না কেন? অঞ্জলি, আমার এখন ঘুম পাচ্ছে না, একটু চা করে এনে দেবে? তুমি শুধু ভুল সময় বায়না করো। কাল সকালে আমার এক ফ্রেন্ডকে কয়েকজন দেখতে আসছে, আমাকে বিশেষভাবে তারা ডেকেছে। এখন না ঘুমোলে সকালে উঠে সেখানে যেতে পারবো না। ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু পর ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এই বলে অঞ্জলি ঘুমিয়ে পড়ে। বিক্রমও কিছু সময় জেগে থাকার পর ঘুমিয়ে পড়ে। পরের দিন বিক্রম অফিস থেকে আসার পথে কাজলের বাড়ি যায়। কি হলো বিক্রম, বাড়ি না গিয়ে তুমি এখানে কেন? তোমার সঙ্গে একটু দেখা করতে ইচ্ছা হলো, তাই এসেছি। আমি কি তোমায় ডিস্টার্ব করলাম?
আরে না না, এসব কি বলছো? তুমি একটু বসো, আমি তোমার জন্য চা করে আনছি। এই বলে কাজল কিছু সময় পর বিক্রমের জন্য চা নিয়ে আসে এবং চা খেতে খেতে তারা কথা বলতে থাকে। জানো কাজল, আমার স্ত্রী অঞ্জলি আমাকে একদম ভালোবাসে না। সে শুধু নিজের বান্ধবীদের সঙ্গে ব্যস্ত থাকে। স্বামী স্ত্রীর মাঝে এরকম হয়, দেখবে কয়েকদিনে সব ঠিক হয়ে যাবে। এটা কোনো দিন হবে না। যেদিন থেকে বিয়ে করেছি একদিনও আমি তার চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পাইনি। এখন তো আর কিছু করার নেই, তোমাকে একটু মানিয়ে চলতে হবে। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে, এবার আমি আসছি। বাড়ি কি করে যাবে বিক্রম? খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, সাথে বজ্রপাত হচ্ছে। বৃষ্টি কমলে তারপরে যেও। কাজলের কথায় বিক্রম রাজি হয়ে যায় এবং সেখানে বসে থাকে। কিছু সময় পর রাত হয়ে যায়। রাতেও বৃষ্টি থামছে না দেখে কাজল বিক্রমের জন্য খাবার নিয়ে আসে। বিক্রম, এবার খেয়ে নাও। জানি না আজ ওয়েদার এত বেশি খারাপ কেন, মনে হচ্ছে না সকালের আগে বৃষ্টি থামবে। খেয়ে নিয়ে আজ এখানেই থেকে যাও। ঠিক আছে, খেয়ে নিচ্ছি, তবে বৃষ্টি থামলেই বাড়ি ফিরে যাব। এরপর কাজল এবং বিক্রম রাতের খাবার খেয়ে নেয় এবং আবার বসে বসে গল্প করতে থাকে। রাত গভীর হয়ে গেলে কাজল বলে, আর জেগে থেকে লাভ নেই, এবার সকালেই তোমাকে বাড়ি ফিরতে হবে। আমার ঘরে একটা মাত্র খাট আছে, তুমি খাটে ঘুমিয়ে পড়ো, আমি মাটিতে বিছানা করে ঘুমিয়ে পড়বো। না, তা কি করে হয়? তুমি বরং খাটে ঘুমিয়ে পড়ো, আমি বসে বসে রাত কাটিয়ে দেব। সে হয় না বিক্রম, তুমি আমার অতিথি, তুমি ঘুমিয়ে পড়ো। একটা কাজ করা যেতে পারে, তুমি খাটের একদিকে ঘুমিয়ে পড়ো, আমি অন্যদিকে ঘুমিয়ে পড়ব। বিক্রমের কথায় কাজল রাজি হয়ে যায় এবং তারা দুজনে খাটের দুই দিকে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, কাজল, তাহলে আমি আসি। কিছু সময়ের জন্য আমি ভেবেছিলাম এটাই আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে বাড়ি যাবে। কাল আমি আবার আসবো, তোমার সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। বিক্রম, তোমাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো না কাজল, কি কথা? বিক্রম, দয়া করে তুমি আর কোনোদিন এখানে আসবে না। তোমার সঙ্গে থাকতে থাকতে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমি বেশি দিন নিজেকে আটকে রাখতে পারবো না। তুমি সারা জীবনের জন্য আমাকে ভুলে যাও। কাজলের কথা বিক্রমের খুব খারাপ লাগে এবং সে বাড়ি ফিরে যায়। বিক্রম বাড়ি ফিরে দেখে তার স্ত্রী অঞ্জলি বাইরে যাচ্ছে। কোথায় যাচ্ছ অঞ্জলি? তোমাকে বলেছিলাম না যে আমার ফ্রেন্ডকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, তাদের বিয়ে ঠিক হয়ে গেছে। বান্ধবীটার জন্য জামা কাপড় পছন্দ করতে যাচ্ছি। কাল রাতে আমি বাড়ি ফিরলাম না, তোমার টেনশন হয়নি? টেনশন হবে কেন? তুমি তো আর ছোট শিশু নও যে নিজের খেয়াল রাখতে পারবে না। আচ্ছা শোনো, আমি রান্না করে দিয়েছি, খিদে পেলে খেয়ে নেবে। অঞ্জলি, তোমাকে একটা কথা বলার আছে। ঠিক আছে, তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। বিয়ের প্রথম দিন থেকেই আমি তোমার মধ্যে আমার জন্য ভালোবাসা দেখতে পাইনি। আমি অন্য এক মেয়েকে পছন্দ করতে শুরু করেছি। এসব তুমি কি আজে বাজে কথা বলছো বিক্রম? তোমার কি শরীর খারাপ হয়েছে? আমি ঠিকই বলছি অঞ্জলি, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। বুঝেছি, আমি তোমাকে সময় দিতে পারছি না, তাই তোমার রাগ হয়েছে। আচ্ছা চলো, আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিয়ে তারপর বান্ধবীদের বাড়ি যাব। থাক, আর এত কিছু করার দরকার নেই। আমি আর কোনোভাবেই তোমার সাথে থাকতে পারবো না। আমি আমার পারফেক্ট লাইফ পার্টনার পেয়ে গেছি। তুমি আমার পারফেক্ট লাইফ পার্টনার নও বিক্রম, না হলে এভাবে আমার স্বাধীনতা কেড়ে নিতে চাইতে না। তোমার জন্য আমি সারা দিন ঘরে চাকরের মতো বসে থাকতে পারবো না। তাহলে তো ভালোই হলো, আমি ডিভোর্স পেপার সই করে পাঠিয়ে দেব। তবে চিন্তার কিছু নেই, এই ঘর বাড়ি সব তোমার নামে করে দেব। তোমাকে বাড়ি ছাড়তে হবে না। আমি চললাম। ঠিক আছে, যাও। আমিও ম্যাট্রিমনি সাইট থেকে নিজের পারফেক্ট লাইফ পার্টনার খুঁজে নেব। এরপর বিক্রম বাড়ি ছেড়ে দিয়ে কাজলের কাছে যায়। কাজল, আমি সারা জীবনের জন্য তোমার কাছে চলে এসেছি। আমি অঞ্জলিকে ছেড়ে দিয়েছি, তুমি কি আমায় বিয়ে করবে? বিক্রম, আমি তোমাকে অনেক দিন থেকেই ভালোবাসি, শুধু মুখ ফুটে বলতে পারিনি। তোমার মতো ছেলে আমার জীবন সঙ্গী হবে, এটা আমার সৌভাগ্য। এরপর বিক্রম এবং কাজল বিয়ে করে নেয় এবং কাজলের বাড়িতে সুখে শান্তিতে থাকতে শুরু করে।